উপরে তোমাদের যখন এটা শেষ হয়ে যাবে এটার উপরে আমি কিন্তু ক্লাস টেস্ট নিব। সুতরাং তোমাদের এই ফুল চ্যাপ্টারটার উপরে আর কি। চ্যাপ্টারটা খুব একটা বড় না, তো যখন এটা শেষ হয় তখন আমরা চিন্তা করতে পারি কবে তোমরা ক্লাস দিতে পারবে সেরকম আর কি। তো এই উইকে যদি শেষ না হয় তাহলে হয়তো আর একটা ক্লাস থাকবে নেক্সট উইকের। আর যদি এই উইকে শেষ হয়ে যায় তো খুব ভালো কথা। আর আমরা যেটা দেখছিলাম কতদিন, সেটা হচ্ছে যে রেফ্রিজারেটর কিভাবে কাজ করে, একটা রেফ্রিজারেশন সাইকেল, এবং সাথে দেখছিলাম হচ্ছে যে একটা এসি কিভাবে কাজ করে। সেটাও তো আসলে রেফ্রিজারেশন সাইকেলের মতোই একটা জিনিস, কোনো ডিফারেন্স নাই। তো এখানে একটা ব্যাপার, এই যে পার্টটা, এই যে এখান থেকে একটু আমরা যেটা আইডিয়ালি যেটা কনসিডার করে নিলাম সেখান থেকে যে একটু ডেভিয়েট করে গেল, এই ডেভিয়েশনটা তো আসলে রিয়েলিটিতে হবে, তাই না? আচ্ছা, এটা মনে আছে তো? এটা কি জিনিস? টিএস ডায়াগ্রাম রেফ্রিজারেশনের, ভ্যাপর কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের টিএস ডায়াগ্রাম মনে আছে তো? ওকে, ভেরি গুড। এখন এই যে ডিফারেন্সটা হলো, এটার কারণে আমার কি হবে, মানে মেইনলি আমার কোথায় চেঞ্জ আসবে সেটা কি তোমরা বলতে পারবা? যে আসলে রেফ্রিজারেশন সাইকেল আমরা বুঝবো কিভাবে যে এটা আইডিয়াল থেকে নন আইডিয়ালে চলে গেল? আমাদের হাতে মনে করো এই ধরনের ডায়াগ্রাম নাই, না থাকলে তাহলে আমরা কি করে বুঝবো? একটা মেজর, মানে একটা সহজ উপায় হচ্ছে যে আহ, যেটা পারফরমেন্সটা যেরকম হওয়ার কথা সেটা হবে না, তার মানে এফিসিয়েন্সি কমে যাবে, তাই তো? তাহলে যদি এফিসিয়েন্সি কমে যায় তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে এখান থেকে এটা মুভ করে গেছে। এবং এফিসিয়েন্সি তো এক্স্যাক্টলি 100% কখনোই আমরা পাবো না, কখনো 80% পাবো, কখনো 70% পাবো। তো যেটাই পাবো, তো যদি বলা থাকে কোনো প্রবলেমে, যদি তোমাদের একটা প্রবলেম দেওয়া থাকে, যদি বলা থাকে যে এত পার্সেন্ট এফিসিয়েন্সি, তখন বুঝবে যে এখান থেকে এটা মুভ করে গেছে এই আইডিয়াল কেস থেকে। কতটুকু মুভ করছে সেটাই এস্টিমেট করার জন্য আমরা এফিসিয়েন্সি দিয়ে বলছি। তো এই জিনিসটা জাস্ট তোমাদের মাথায় দেওয়ার জন্য, আর কিছু না। আমরা আসলে এতটুকু দেখেছিলাম আমার মনে হয়, ভ্যাপর কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে আমরা পিএইচ ডায়াগ্রাম পর্যন্ত দেখেছিলাম। এখন রেফ্রিজারেটরের সবচেয়ে বেশি এফিসিয়েন্সি হবে যখন এটাকে আমি কার্নোস রেফ্রিজারেটর হিসেবে কাউন্ট করব, তাই না? কারণ কার্নোস ইঞ্জিন হচ্ছে সবচেয়ে এফিসিয়েন্ট ইঞ্জিন, নাকি? ঠিক বললাম? জি স্যার। অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স কার্নোস ইঞ্জিন হচ্ছে সবচেয়ে এফিসিয়েন্ট ইঞ্জিন। এখন কার্নোস রেফ্রিজারেটর কি জিনিস? সেটা হলো এক্স্যাক্টলি কার্নোস ইঞ্জিন যেটা, সেটা তো আসলে রেফ্রিজারেটর না। কার্নোস ইঞ্জিনটা আসলে কি ইঞ্জিন, মানে কার্নোস ইঞ্জিনটা করেটা কি আমাকে একটু বলো তো, তোমরা তো থার্মোডাইনামিক্স অনেক পরে আসছে। স্যার হিট নেয়, তারপরে কিছু কাজ করে সেই হিটটা ছেড়ে দেয় আর কি। হিট কি নেয় নাকি কাজ করে হিট ছেড়ে দেয়? এখানে তুমি যেটা স্যার বললে এটা মনে হচ্ছে রেফ্রিজারেশনের মতো। হিট দেওয়া হয় স্যার, কিছু পরিমাণে হিট কাজ করে আর বাকিটুকু ছেড়ে। রাইট, এক্স্যাক্টলি। তো এইটার উল্টাটা হচ্ছে রেফ্রিজারেশন, তাই না? হিট তো আমরা নিয়ে নেবো আর কি। হিটটা মানে এখানে কুলিং হচ্ছে, এখানে তো হিট দেওয়া হচ্ছে না, তখন আগেরটা বলা হচ্ছে যে হিট দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কুলিং হচ্ছে, তার মানে হিট নিয়ে নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে কার্নোস রেফ্রিজারেটর হচ্ছে জাস্ট অপোজিট অফ কার্নোস ইঞ্জিন আর কি, মানে উল্টাটা করে দিলে। তো সেইভাবে চিন্তা করলে এখন আমরা যদি চিন্তা করি যে ওয়ার্ক কতটুকু দিতে হবে, যদি একটা রেফ্রিজারেটরের কথা চিন্তা করি, কিউসি তো হচ্ছে যেখানে টেম্পারেচারটা কম,
QH হচ্ছে টেম্পারেচারটা যেখানে বেশি, তাই তো রেফ্রিজারেটরের ক্ষেত্রে। আচ্ছা, তোমাদের তো বেশ কয়েকদিন গ্যাপ গেল, এবার তোমাদের কাছে জিজ্ঞেস করে দেখি যে তোমাদের আসলে মনে আছে কিরকম। আচ্ছা বলো তো, এসির যে ইনডোর ইউনিট ওইটাকে আমরা কি বলবো? ওইটার নামটা কি মনে আছে? আমি তোমাদের দেখাচ্ছিল এভাপোরেটর। আর আউটডোর ইউনিটটা কি বলবো? কন্ডেন্সার। কন্ডেন্সার। এখন বলো তো, এভাপোরেটরের টেম্পারেচার বেশি নাকি কন্ডেন্সার টেম্পারেচার বেশি? স্যার কন্ডেন্সারের টেম্পারেচার বেশি। হ্যাঁ, তো এই জিনিসটাই হচ্ছে মাথায় রাখার বিষয়, কারণ এই জিনিসটা কিন্তু কাউন্টার ইনটিউটিভ, তাই না? উল্টো কিন্তু জিনিসটা। তো কন্ডেন্সারের সাধারণত মাথায় আসে যেন টেম্পারেচার কম হবে, কিন্তু আসলে টেম্পারেচার বেশি। তো এখন এখানে আমরা যেটা দেখতেছি যে আমরা একটা এসি ধরো কাজ করানোর জন্য আমার এত পরিমাণ কাজ দিতে হয়, ডব্লিউ দিতে হয়, তো ওয়ার্ক এতটুকু করতে হবে। তো ওয়ার্ক কতটুকু করতে হবে? যতটুকু হচ্ছে ওই কিউএইচ আর কিউসির ভিতরে। কিউএইচ হচ্ছে যতটুকু হিট সে কন্ডেন্স করার সময় কন্ডেন্সারে কি করবে, কন্ডেন্সারে ছেড়ে দেবে নাকি? কন্ডেন্সারে কিন্তু ছেড়ে দিচ্ছে। আর কিউসি হচ্ছে যেটা এভাপোরেটর ভিতরে, সেখানে সে হিটটা নিয়ে নিচ্ছে, এখানে কুলিং এর জন্য হিটটা সে নিয়ে নিচ্ছে। তাহলে এই দুটোর ডিফারেন্সটা হবে আমার ডব্লিউ। তো অবভিয়াস এখন আর যেহেতু আমার কুলিং লোড হিসাব করা দরকার, সেহেতু কিউসিটা হচ্ছে এভাপোরেটরের ওখানে, যেহেতু ওইটা হচ্ছে আসলে কুলিং লোডের হিসাব করা হয় এভাপোরেটর ওখানে। তো কিউসি ডিভাইডেড বাই ডব্লিউ হচ্ছে মানে আমার এফিসিয়েন্সি বা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। এটি হচ্ছে ডব্লিউ বলি বা ওমেগা বলি, যেটাই বলি। এইটাকে আবার ফার্দার যদি আমি একটু ভেঙে চড়ে লিখি আর কি, কার্নোস ইঞ্জিন যেভাবে লেখে সেভাবে, সেখানে কি করি আমরা, কিউ গুলোকে আবার টেম্পারেচারের বেসিসে নিয়ে যাই না ক্যালকুলেশনের সুবিধার জন্য? ঠিক সেইভাবে আমরা এখানে কিন্তু টেম্পারেচার গুলো জানলে তখন আর কিউসি আর কিউএইচ এর হিসাব না করেও আমরা ওমেগার হিসাব করতে পারি। এটা ডেরিভেশন এত সহজ, এটা আমি আর করে দেখাচ্ছি না, এটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং তোমাদের চ্যাপ্টারেও এটা করাই আছে। তো ওমেগা হচ্ছে টিসি ডিভাইডেড বাই টিএইচ মাইনাস টিসি। তো এটা এটুকু জানলে আমার চলতেছে। তখন তুমি কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স যদি হিসাব করছো একটা রেফ্রিজারেশন সাইকেলে, তোমার শুধু টেম্পারেচার দুটো জানলেই চলবে। তাহলে এটা কিন্তু এখানে একটা জাস্ট ইকুয়েশনের মতো মনে হচ্ছে, কিন্তু আমরা যখন আউটডোর টেম্পারেচার বা আমার ঘরের ভিতরে যখন একটা রেফ্রিজারেটর চলছে, রেফ্রিজারেটরের ভিতরে টেম্পারেচার জানো কত? রেফ্রিজারেটরের ভিতরে কত ডিগ্রিতে ফুড প্রিজার্ভ করা হয়? জানো না কেউ? মানে ফ্রিজার না, রেফ্রিজারেটরের ভিতরে কত ডিগ্রিতে? অবশ্যই 0 ডিগ্রির উপরে, তাই না? বরফ হয়েছে, 4-5 ডিগ্রির মতো মনে হয়। রাইট। তো 4-5 ডিগ্রির মতো। আর বাইরে কত টেম্পারেচার থাকে আমাদের, ওটা তো ভ্যারিয়েবল। ওটা তো সামারে একটা, উইন্টারে আরেকটা। তো সামারে তো অবশ্যই বেশি টেম্পারেচার থাকবে, আর বেশি টেম্পারেচার থাকলে তাহলে এখানে যদি কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্সটা চিন্তা করো, তাহলে সেটা কিন্তু ভ্যারি করবে দুই সিজনে, তাই না? উপরে না হয় 4 ডিগ্রি কনস্ট্যান্ট করে দিলা, আর ওই 4 ডিগ্রি কনস্ট্যান্ট রাখতে গিয়ে তাহলে রেফ্রিজারেটরের কাজ অনেক বেশি বেড়ে যাবে সামারের সময়, কারণ এই ডিফারেন্সটা অনেক বেড়ে যায়, টিএইচ মাইনাস টিসি। আচ্ছা একটা কথা বলো আমাকে, যে তোমরা তো সুপার মার্কেটে তো যাও নাকি মাঝে মধ্যে? ধরো যেগুলো আগোরা স্বপ্ন টাইপের যেগুলো দোকান আর কি, সেই সুপার মার্কেটে যাও বা গিয়েছো নিশ্চয়ই? খুব মাঝে মাঝে। তো এছাড়াও আরো কতগুলো আছে, ইউনিমার্ট আছে বা হোলসেল আছে, যাই হোক তোমরা যেটাই যাও এখন, এটার যে এটার একটা সেকশন আছে যেখানে ভেজিটেবল থাকে, যেটা একটা কুলিং করতে হয়, কনস্ট্যান্ট ওপেন থাকে, কিন্তু সেটাকে উপর থেকে একটা দেখবা যে একটা কুলিং স্ট্রিম উপর থেকে দেয়, ধোয়ার মতো একটা কিছু আসে এসে, তারপরে ওটাকে ফ্রেশ রাখার জন্য সবজি বা ফল। দেখেছো, খেয়াল করেছো? জি স্যার।
এই ক্ষেত্রে কুলিং লোড অনেক বেশি পড়ে। এই সব ক্ষেত্রে এই কুলিং গুলোর জন্য, বিশেষ করে আমাদের সুপারমার্কেটে বা ফ্রেশ সবজি খাওয়ার জন্য, এইগুলোর জন্য যে কুলিং লোড দিতে হয়, সেটার জন্য আমাদের আরো বাড়তি কিছু চিন্তা করতে হয়। এটাকে একদম এক্স্যাক্টলি যেভাবে আমরা একদম টিপিক্যালি চিন্তা করি যে আচ্ছা আমরা এই রেফ্রিজারেশন সাইকেল চালিয়ে দেবো, তারপরে এটা চলবে, সেভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের কস্ট অনেক বেড়ে যাবে। তো সেটার জন্য আরেকটা ভাবে রেফ্রিজারেশন করা হয়, সেটা নিয়েও আমরা আজকে একটু কথা বলবো। সেটার নাম হবে অ্যাবজর্পশন রেফ্রিজারেশন। সেটা আসলে আমাদের দেশে সবসময় সম্ভব হয় না, কিন্তু অন্যান্য দেশে, বাংলাদেশের বাইরে যেসব জায়গায় আসলে টেম্পারেচার ডিফারেন্সটা একটুখানি হিট সোর্স পেলেই তখন ওরা ওইটা দিয়ে কাজে লাগাতে পারে আর কি। তো সেটা বেশ ট্রিকি, বাট সেটা ভেরি ইন্টারেস্টিং। সেটা কখন করা যায়? যখন তুমি একটা হিট সোর্স পাবে, আমরা যে অ্যাম্বিয়েন্ট যে টেম্পারেচারটা, এটা আমার একটা যেখানে হিটটা ছেড়ে দিচ্ছি, তাই না? কিন্তু আমি যদি আরো একটা হট কোনো সোর্স পাই, তাহলে আমি কুলিং এর জন্য সেটাও ইউজ করতে পারি। এখন এটাও আবার কাউন্টার ইন্টুইটিভ কথাবার্তা, কারণ হচ্ছে যে আমি বলছি যে হট কোনো সোর্স পেলে আমি কুলিং এর জন্য ইউজ করতে পারি, বাট অ্যাকচুয়ালি সেটা করা যায়, একটা ছোট্ট একটা চালাকি করতে হবে। তো সেটা যদি করা যায় তাহলে আসলে কুলিং এর প্রসেসটাকে আরো এফিশিয়েন্ট করে তোলা যায়, এবং সেটা ইউজ করে আমরা আসলে এই ধরনের বড় যেসব কুলিং সিস্টেম, সেগুলোর জন্য একটা সাপোর্ট দেওয়া যেতে পারে। এবং ওই হিটটাকে যেহেতু কাজে লাগাচ্ছ, তাহলে তোমার ওভারঅল তোমার ইয়েটা মানে ওভারঅল রেফ্রিজারেশন সাইকেলের এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা এইচভ্যাক এর নাম শুনেছো? HVAC। একটা মার্কেটে যখন যাও, ধরো বসুন্ধরা সিটি শপিং মলে গেছো, তো ওখানে কি হয়, পুরোটা জায়গায় এসি থাকে না? বিভিন্ন ডাক দিয়ে দিয়ে এসির হাওয়া আসে, এবং পুরোটা জায়গায় তো এসি থাকে নাকি? জি স্যার। ওটার এসিটা কোথায় থাকে বলো এবার আমাকে। জানো কোথায় থাকে? আচ্ছা, যদি না জানো, সেটা হচ্ছে থাকে হচ্ছে এখানে সিলিং এর ভিতরে শুধু ডাক্ট থাকে, কিন্তু কুলিংটা হয় অন্য কোথাও। সিলিং এর ভিতর থেকে তুমি ডাক্ট আছে, এসির ডাক্ট। মাঝে মধ্যে তো তোমরা মুভি টুভিতেও দেখছো যে এসির ডাক্টের ভিতর দিয়ে পালায় যাচ্ছে, তাই না? মানে এই যে এইচভ্যাক সিস্টেমের যে উপর থেকে এটা খুলে এটার ভিতর থেকে ঢুকে মানুষ এটা চলে যাচ্ছে। আর এটা করাটা খুবই টাফ। এনিওয়ে, তো এখন যেটা হচ্ছে ওইটা যে এসির যে ডাক্ট, সেটার কুলিংটা সাধারণত থাকে, দেখা যাচ্ছে যে এমন একটা জায়গা যেখানে নর্মালি কেউ যাবে না। আন্ডারগ্রাউন্ড হতে পারে, এবং অথবা অন্য কোনো একটা সেপারেট রুমে হতে পারে। সেটা বিশাল বড় একটা জায়গা নিয়ে এই কুলিং সিস্টেমটা চলে। তারপর সেটা থেকে পুরো মার্কেটটাকে, পুরো বিল্ডিংটাকে কন্ডিশন করতে হয়। সিলিং এ কিছু এসি লাগানো যায় দেখবা, সেগুলো যেটা হয় যে সেগুলো কিন্তু এসি, সেগুলো এইচভ্যাক না। এইচভ্যাক হচ্ছে ফুল বিল্ডিং এর জন্য, আর এসি হচ্ছে জাস্ট ওই একটা রুমে লাগালো। তো সেটা উপরে থেকে লাগানো যেতে পারে, বাট স্টিল সেটা যদি একটা এসি হয় তাহলে একটা রুমই কভার করবে। পুরো বিল্ডিং কভার করতে হলে ফুল সিস্টেমের জন্য বিশাল বড় একটা মেশিনারি লাগবে। ইন্ডাস্ট্রিতে এইচভ্যাক ইউজ করে। তোমরা যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যাও, বা যেসব জায়গায় ওয়েদার কন্ট্রোল করা লাগে, সেই সব জায়গায় ডেফিনেটলি এইচভ্যাক ইজ এ মাস্ট। এইচভ্যাক থাকতেই হবে। তো আমরা এইচভ্যাকের কথা পরে আসবো আবার, আপাতত আমরা মুভ করে যাই একটু। সেটা হচ্ছে একটু অন্য ধরনের কথাবার্তা। সেটা হচ্ছে যে রেফ্রিজারেটর ইউজের ব্যাপারে তো আমাদের একটু লিমিটেশন আছে। তোমরা তো সিএফসির কথা কি জানো, যে সিএফসি কি করে এনভায়রনমেন্টের? সিএফসি নামে একটা গ্যাস আগে ইউজ করা ওজোন হতো। লেয়ারকে ডিস্ট্রয় করে। এটা একটা বড় সমস্যা হয়ে গেছিল। এই ওজোন লেয়ার যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কি হয়? মানে ডিস্ট্রয় তো করলো, তাতে আমাদের সমস্যা কি বলো তো? তখন ইউভি রেজ। আচ্ছা, ইউভি রে, রাইট। তো ইউভি রে আমরা চাই না ডিরেক্টলি। আমাদের অ্যাটমসফিয়ার আমাদেরকে প্রোটেক্ট করে ইউভি রে যাতে ডিরেক্টলি আমাদের
এখানে বেশি না চলে আসে। আচ্ছা, ইউভি রে চলে আসতো, তাতে কি সমস্যা সেটা বল। স্যার সি সারফেস টেম্পারেচার বেড়ে যাবে। আরেকটা বড় জিনিস হবে আমাদের সবার, ক্যান্সার। স্কিন ক্যান্সার হবে, রাইট। আসলে সি সারফেস টেম্পারেচার নিয়ে মানুষ চিন্তা করে কম, মানুষ তার নিজের ওয়েলবিং নিয়ে বেশি চিন্তা করে। সো ক্যান্সারের ব্যাপারটা মেজর ইস্যু। তো স্কিন ক্যান্সার সেটা হতে দেওয়া যাবে না। তো সেই জন্য আমরা এখন সিএফসি ইউজ করা বন্ধ করে দিলাম। সিএফসি ইউজ করা বন্ধ করার পরে যেটা মেজর ইস্যু হতো যে ক্লোরিন অথবা ক্লোরিনেটেড যেসব প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্টগুলো, এইগুলোই হচ্ছে আসলে মেইনলি ওজোন লেয়ার ডিপ্লিশনের কারণ। তো ক্লোরিন যেগুলো নাই সেরকম কিছু রেফ্রিজারেন্ট আমরা তখন ইউজ করা শুরু করলাম। যেমন ধরো এখানে R134A যেটা বলা হচ্ছে, তো এটা এর নাম হচ্ছে টেট্রা ফ্লুরো ইথেন। ক্লোরিন আছে বাট নট ক্লোরিন। তো এটা যেহেতু না থাকার কারণে এটা আসলে ওই ধরনের ক্ষতি করছে না। আরেকটা সমস্যা হচ্ছে এইসব কুলেন্টের এই মলিকুলগুলো এক্সট্রিমলি স্টেবল, মানে এটা অ্যাটমসফিয়ারে মিলিয়নস অফ ইয়ার্স ধরে থাকতে পারে। এটাই হচ্ছে সমস্যা। এই কারণে কিন্তু সিএফসির কোনো ধ্বংস করার কোনো উপায় নেই। ও আছে আছে ওভাবেই থাকবে আর কি, ওভাবেই ক্ষতি করে যাবে। তো এই কারণে ওটা ইউজ করা বন্ধ হলো। R134A কিন্তু বাংলাদেশে এখন যত রেফ্রিজারেটর কিনবা, R134A ছাড়াও আরো একটা আছে 406, সেই কয়েকটা দিয়ে এখন কিন্তু সবগুলো রিপ্লেস হয়ে গেছে। এখন কিন্তু আর এই সিএফসি আর কোথাও পাবা না। আবার পেন্টাফ্লোরোইথেন ইউজ করে, তো বেশ কয়েকটা ইউজ করে যেগুলো খুব একটা ক্ষতি করে না বলে ডিসাইড করা হয়েছে। এবং এইগুলো এখন সব এসিতেও ইউজ করা হয়, রেফ্রিজারেটরে ইউজ করা হয়। খেয়াল করবা যখন তোমরা রেফ্রিজারেটর যদি নতুন কেনো, এখন তো আর দেখতে পারবে না, যেটা হচ্ছে পুরোনো ফ্রিজের তো জিনিসপত্র উঠে যায়, ওটার গায়ে লেখা থাকে কোন ধরনের রেফ্রিজারেন্ট ইউজ করছে। এসিতে সেভাবে লেখা থাকে না সচরাচর, এসিতে খুঁজতে হয় অনেক, কিন্তু ফ্রিজেরটা ডেফিনেটলি লেখা থাকে। তোমরা এটা খেয়াল করবে যে কোনটা ইউজ করতেছে। এখন আমাদের দেশে ওয়ালটনও অ্যাকচুয়ালি, যদি আমাদের দেশি কোম্পানি এবং ওরা অনেক পরে শুরু করেছে কম্পেয়ার টু আদার কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ালটনেরও কিন্তু সব রেফ্রিজারেন্ট একদম এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করে ফেলছে। তো ওটাও তোমরা ওটা তোমরা খেয়াল করবে আর কি, এটাই আমি বলতে চাচ্ছি। তো লেটস মুভ অন। স্যার হ্যালো স্যার, আমাদের এই যে রেফ্রিজারেন্টটা, এটা পুরোটা হুম। স্যার একটা ক্লোজ সিস্টেমের মধ্যে থাকে না? তাহলে Right. স্যার এটা এমিশন হবে কিভাবে? এমিশনটা হয় আসলে তুমি যখন ডিসপোজ করে দিবা এই ফ্রিজটা। এখন তুমি মনে করো 10-15 বছর ইউজ করছো, তাই তো? জি স্যার। হ্যাঁ, কিন্তু এটা আসলে অল্প পরিমাণে হলেও অনেকটাই ক্ষতি করে এবং এটা কখনো ডিস্ট্রয় করা যায় না। ওই যে প্রবলেমটা বললাম। এখন ধরো তুমি অ্যাটমসফিয়ারে যেই মুহূর্তে এটা বের হয়ে গেল, আর সবার তো 10-15 বছর টিকে না। তুমি দেখেছো অনেকে যে ফ্রিজের জন্য আবার ওই যে কাজ করায়, টেকনিশিয়ান এসে যখন কাজ করে তখন কিন্তু আবার নতুন করে গ্যাস দেয়। দেখবা যে গ্যাসটা বের হয়ে গেছে, এই জন্য কুলিং হচ্ছে না, এই কারণে গ্যাসটা আবার রিফিল করে দেয়। তো যখন রিফিল করে তখন অ্যাকচুয়ালি তোমার গ্যাস অলরেডি বের হয়ে গেছে অ্যাটমসফিয়ার। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। এটা আসলে ওভার দ্য টাইম, তুমি 10 ইয়ার্স ওভার। আর ফ্রিজ তো আসলে সবার বাসায় আছে, বুঝতে পেরেছো? তো দেখা যাচ্ছে যে তুমি আসলে ওটা একটা 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 করে ধরলে হয়তো তোমার বেশি মনে হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি ওভারঅল যদি তুমি চিন্তা করো, আর এখন তো এসির ইউজ অনেক বেড়ে গেছে, যদি সবগুলো একই সাথে ছাড়া শুরু করতো বিভিন্ন সময়, এসিটা কিন্তু আরো বেশি হয়। জাস্ট তোমাদের উদাহরণ দেওয়ার জন্য, এসিটা তুমি জাস্ট এক বাসা থেকে আরেক বাসায় ট্রান্সফার করবে, তখনই দেখবা গ্যাস তোমাকে রিফিল করতে হবে, কারণ যখনই খুলবে তখনই বের হয়ে যাবে। তো ইনিশিয়ালি যেটা থাকে সেটা থাকলো। তো তোমরা দেখেছো কিনা জানি না যে এসি টেকনিশিয়ানের সাথে একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে যায়, ছোট্ট একটা, যেটার ভিতরে গ্যাস থাকে, যেটা আবার পরে আবার রিফিল করে দেয়। তো এই যে ক্লোজ সিস্টেমে, তোমার কথা ঠিক, ক্লোজ সিস্টেমে তো আমরা রাখতে পারতেছি না। একটা সময় এটা ব্যাচ থেকে বেরিয়ে এসে আবার এনভায়রনমেন্টে চলে যাবে। বাট দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। একটা সময় তো ছিল যে এটা নিয়ে অনেক কাজ হচ্ছিল যে এটা কিভাবে কি করা যায়, বাট এখন হচ্ছে রিপ্লেস করতে পারলে হচ্ছে সবচেয়ে ভালো।
সবকিছু। এটি হচ্ছে বেস্ট কিওর। এখন চয়েস অফ রেফ্রিজারেন্ট কিন্তু আরো একটা জায়গায় লাগবে, সেটা হচ্ছে শুধুমাত্র যে আমরা খারাপ রেফ্রিজারেন্টটাকে বাদ দিয়ে দেবো সেটার জন্য না। যখন আমার কুলিং লোড অনেক বেড়ে গেল তখন আমি কিভাবে করব? তখন তখন আসলে আমাকে দুইটা রেফ্রিজারেন্ট ইউজ করতে হতে পারে। ধরো এরকম একটা সিচুয়েশন আমি পড়ে গেছি যে এখানের এই যে এখানে দেখো একটা একদম নিচে যেটা কিউসি আর এটা যেটা কিউএইচ। এখন এখানে আমার দরকার আছে টিসি আর টিএইচ টা দেখা, তাই তো কোন টেম্পারেচারে কাজ করব। এখন দেখো টিসি যদি হয় নেগেটিভ কোনো কারণে আর টিএইচ যদি হয় পজিটিভ, তাহলে তো আমি একটা বিপদে পড়বো। মানে এত বড় টেম্পারেচার ডিফারেন্স মেনটেন করার মতো কোনো রেফ্রিজারেন্ট আমি পাবো না। মানে এমন এমন কোনো রেফ্রিজারেন্ট লাগবে আমার, তাহলে যে এত লো প্রেসারে আমাকে এটা নিয়ে যেতে হবে এভাপোরেটরটাকে, আবার এটাকে অনেক হাই প্রেসারে কন্ডেন্স করতে হবে, তাহলে আমি এই টেম্পারেচার ডিফারেন্সটা মেনটেন করতে পারবো, যেটা মাঝে মধ্যে আনরিয়েলিস্টিক হয়ে যাবে। তুমি যদি এখন এরকম করো যে -18 ডিগ্রি থেকে আমি 35 ডিগ্রিতে ইয়ে করবো, ঠিক আছে? এইরকম যদি করতে চাও তখন তো আর পারা যাবে না। তো এটা একটা যে রিজনেবল একটা ডিফারেন্স রেখে যাতে আমরা কাজ করতে পারি, সেজন্য একটা কাজ করা যেতে পারে যে ধরো তুমি দুটো রেফ্রিজারেন্ট নিলে, একটা ধরো কাজ করতে পারে একটা সার্টেন রেঞ্জে, ঠিক আছে, 35 থেকে এ আমাকে কমায় দেবে হচ্ছে ধরো আই ডোন্ট নো 5-6, আচ্ছা ধরো 10 ডিগ্রিতে, 10 ডিগ্রি। এবার আমি এটাকে -10 ডিগ্রিতে নিয়ে যাবো, মানে অ্যাটলিস্ট ডিফারেন্সটা যাতে লজিক্যাল থাকে সেটা সেরকম আমি তো আরবিট্রারিলি বসাচ্ছি, ঠিক আছে? তো এখন দেখো এখানে হলে তাহলে এইটা কিন্তু এই সাইকেলের জন্য এটা কিন্তু টিএইচ, তাই না? এই সাইকেলের জন্য, সাইকেল 1 এর জন্য এটা টিএইচ আর এটা আমার টিসি। আবার এই সাইকেলের জন্য, সাইকেল 2 এর জন্য এটা আমার টিসি আর এটা হচ্ছে টিএইচ। খুবই সিম্পল, তোমরা কি বুঝতে পারতেছো আমি কি বলতেছি? যে আমি একটা লার্জ টেম্পারেচার গ্যাপকে পসিবল করার জন্য আমি এরকম দুটো সাইকেল নিয়ে আসছি। দুটো সাইকেল নিয়ে এসে যেই জায়গাটায় এই যে কন্ডেন্সারের জায়গাটায় আমি একটা হিট এক্সচেঞ্জার ইউজ করতেছি, যেটা দিয়ে আসলে কন্ডেন্সিং হবে এটার ক্ষেত্রে এভাপোরেশন হবে। তাহলে এই পার্টটা হচ্ছে আমার এভাপোরেটর আর এটা হচ্ছে আমার কন্ডেন্সার। তাহলে সাইকেল 1 এর জন্য এটা হচ্ছে আমার কন্ডেন্সার, সাইকেল 2 এর জন্য এটা হচ্ছে আমার এভাপোরেটর। এটাকে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা তোমরা চুপ আছো, এখন মৌনতায় কি সম্মতির লক্ষণ এটা আমি বুঝতে পারতেছি না। তো স্যার দুইটা রেফ্রিজারেন্ট কেন ইউজ করতেছি এটা আরেকবার স্যার বলবেন? হ্যাঁ বলবো তো অবশ্যই। দুটো রেফ্রিজারেন্ট ইউজ করতেছি কারণ হচ্ছে দুটো রেফ্রিজারেন্ট ইউজ না করলে আমি আসলে 35 থেকে -10 ডিগ্রিতে যেতে পারছি না। মানে এই যে দেখো দুটো টিএইচ আর টিসি, এই দুটোই যদি আমি ইউজ করতে হয় তাহলে আমার এমন একটা রেফ্রিজারেন্ট লাগবে যেটা আসলে এইরকম -10 ডিগ্রিতে এভাপোরেট হয় এবং কন্ডেন্স হয় 35 ডিগ্রিতে। এটা হয়তো পসিবল থিওরিটিক্যালি, কিন্তু এখানে ইমেন্স প্রেসার দিতে হবে এটাকে কন্ডেন্স করার জন্য 35-এ। যে জিনিসটা -10 ডিগ্রিতে এভাপোরেট করে সেই জিনিসটাকে যদি তুমি কন্ডেন্স করতে চাও 35-এ, তোমাকে অনেক প্রেসার দিতে হবে। কন্ডেন্স করবে না তো সে 35-এ সে এভাপোরেটেড হয়ে বসে থাকবে। বুঝতে পেরেছো প্রবলেমটা? জি স্যার। মানে সিস্টেমের একটা লিমিটেশন চলে আসছে আমার, আমি আর এটাকে কন্ট্রোল করতে পারছি না। তখন আমি যেটা করব যে আমার যেভাবে হোক আমি যদি এটাকে পসিবল করতে চাই তখন আমি এরকম একটা সিরিজ, এটা কিছুটা তোমার ওই ইয়ের মতো আর কি, যে সিরিজে একটা জিনিস করে জিনিসটাকে পসিবল করলাম। এটা একটা সাইকেলে হচ্ছিল না, আমি কয়েকটা সাইকেল একটা কয়েকটা লাগাই দিলাম। তো এটাকেই বলা হচ্ছে ক্যাসকেডিং। তো এই জিনিসটাকে বলা হয় ক্যাসকেডিং।
আর তুমি যদি চিন্তা করো, আমরা যেটা কথা বলছিলাম যে R134A, যেটা দিয়ে যদি আমরা কাজ করি, শুধুই একটা রেফ্রিজারেন্ট যদি আমরা ইউজ করি, তাহলে আমরা এটা এখানে রিচ করা পসিবল হবে না এই ধরনের টেম্পারেচার। এটার জন্য আমাকে দুটো রেফ্রিজারেন্ট ইউজ করতে হবে। যেমন ধরো, এই জিনিসটাই যদি পসিবল করতে হয়, তাহলে আমার সাইকেল 1-এ আমি ইউজ করতে পারি হচ্ছে একটা রেফ্রিজারেন্ট, ধরো প্রোপিলিন ইউজ করলাম, আর এইটাতে আমি R134 ইউজ করলাম, R134A এটা ইউজ করলাম। প্রোপিলিন আর R134A এই দুইটা যদি ইউজ করি, তাহলে দুইটার সাথে এইটা ম্যাচ করে যায়। এই যে ডিফারেন্স গুলো যদি ম্যাচ করে যায়, তাহলে আমি এটাকে দিয়ে কাজ করতে পারবো। কিন্তু R134 দেখা যাচ্ছে যে ও তো আসলে এত নিচে নামাতে পারবে না। এই দেখা যাচ্ছে এটা হয়তো আরেকটু নিচে নামাতে পারবে, হ্যাঁ 4 ডিগ্রি 3-4 ডিগ্রিতে নামাই দিল, কিন্তু এর বেশি আরো নিচে নামাতে পারছে না। আমি তো যাবো এখানে, আমি যেটা এখানে যাব, আমি আরেকটা রেফ্রিজারেন্ট ইউজ করলাম যেটা আসলে খুব তাড়াতাড়ি ইভাপোরেট হয়। আর কনডেন্স যেহেতু এই 5 থেকে 10 ডিগ্রি এই সব টাইপের টেম্পারেচারে করব, তাহলে সেটা আসলে প্রপিলিনকে দিয়ে করা সম্ভব, সেটা R134 একে দিয়ে পারবো না। তো এই দুইটাকে আমি দুইটা সাইকেলকে জোড়া লাগাই দিলাম, জোড়া লাগাই তারপর আমি সেটাকে দিয়ে কাজ করলাম। তো এটাকে আমি বলতেছি যে ক্যাসকেডিং। তো এইটা একটা কনসেপ্ট। এটা তোমার লাগতেছে কখন? যখন তুমি একদম লো টেম্পারেচার যেতে চাচ্ছ, ভেরি লো টেম্পারেচার অপারেশন। এটা আসলে -10 ডিগ্রি আমি কম লিখেছি, আরো নিচে যাওয়াতে এটা দিয়ে প্রবলেম দিয়ে, বাট তোমাদের হচ্ছে মেইনলি কনসেপ্টটা বোঝার জন্য। So that should be fine. আচ্ছা, এইবার আমি যেটা বলছিলাম যে সুপার মার্কেটের কথা বললাম, যে সুপার মার্কেটে যদি আমরা একটু লো কস্টে রেফ্রিজারেশন করতে চাই, তো সেটার জন্য যদি আমরা একটা বাইরে একটা ভালো হিট সোর্স পেয়ে যাই, তখন সেই বেশি হট সোর্সটাকে যদি ইউজ করতে পারি, তাহলে সেই সিচুয়েশনটাকে যদি আমি ইউজ করতে চাই, সেটার জন্য একটা ওয়ে আছে, যেটার নাম হচ্ছে অ্যাবসর্পশন রেফ্রিজারেশন। তখন এটা বোঝার আগে আমরা আগে একবার দেখে আসবো যে ভ্যাপার কম্প্রেশন সাইকেলটা দেখতে কেমন ছিল। এটা ছিল এরকম যে একটা এভাপোরেটর ছিল, এখান থেকে কম্প্রেসারে গেল, কম্প্রেসার থেকে গিয়ে কন্ডেন্সারে গিয়ে কন্ডেন্স করলো, তারপরে সে থ্রটল ভালভে এসে জুল থমসন এফেক্ট দিয়ে আবার এক্সপ্যানশন করে এভাপোরেশনের জন্য পাঠানো হচ্ছে, তাই না? টেম্পারেচারটা কমানো হচ্ছে থ্রটল ভালভ দিয়ে। ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এক্স্যাক্টলি এই ডায়াগ্রামটার একটা মডিফিকেশন হবে। এই ডান পাশের 1, 2, 3 এগুলো সব মাথায় রাখলাম। এবার দেখি কি অবস্থা। এই ডায়াগ্রামটা হচ্ছে এক্স্যাক্টলি ওইটার অপোজিট, তাই না? এটাকে যেটা করা হয়েছে দেখো, এটাকে উল্টায় দেওয়া হয়েছে, তাই না? কারণ এই যে থ্রটল ভালভটা কিন্তু এখানে চলে আসছে, এটা হচ্ছে থ্রটল ভালভ। তাহলে এই পাশে কি থাকার কথা? একটা কম্প্রেসর থাকার কথা না? বুঝতে পেরেছো? কন্ডেন্সারে কন্ডেন্স হলো, কন্ডেন্সার থেকে এসে তারপর থ্রটল ভালভে এক্সপ্যানশন করে এভাপোরেটর হয়ে তারপরে কোথায় যাওয়ার কথা? কম্প্রেসর যাওয়ার কথা। এখানে একটা কম্প্রেসর দিয়ে দিলেই হয়ে যেত। আমি যেটা করতেছি, আমি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এখানে একটু প্রসেসটাকে কমপ্লিকেট করতেছি, বাট কম্প্রেসরটাকে রিপ্লেস করে দিচ্ছি। ওকে, তো এখানে give me a second. ওকে, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, ভেরি গুড, অলরাইট।
আচ্ছা আমি আরেকবার রিভাইজ করি, দেখো এখানে আমার রেফ্রিজারেশন সাইকেলে 4টা জিনিস লাগে। এভাপোরেটর লাগে, কন্ডেন্সার লাগে, একটা থ্রটল ভালভ লাগে, আর কম্প্রেসর লাগে এখানে, তাই না? কম্প্রেসরটাকে আমি রিপ্লেস করে দিয়েছি বেশ কয়েকটা জিনিস দিয়ে। এগুলো যে আসলে কি সেটাই আমি এখন এক্সপ্লেন করব। এটা এখন বলতেছি আমি অ্যাবজর্বার। এরপর দেখো এখানে একটা হিট এক্সচেঞ্জার আছে, এরপর এটাকে বলা হচ্ছে রিজেনারেটর। অ্যাবজর্পশন সাইকেলে তো অ্যাবজর্বার আর রিজেনারেটর থাকতেই হবে। এখন অ্যাবজর্বার জিনিসটা কি? অ্যাবজর্বারটা মনে করো এটা একটা এমন একটা জিনিস, এটা একটা এরকম একটা সলিউশন, সেটার ভিতরে যখন এভাপোরেটর হয়ে যখন গ্যাসগুলো আসছে এখানে, কুলেন্টটা তো এভাপোরেটর হয়ে কি হচ্ছে, এভাপোরেট হয়ে যাচ্ছে, তখন গ্যাসগুলো এখানে এরকম মলিকুল ধরো এরকম উপরে চলে আসছে। এখন এখানে আমার একটা সলিউশন আছে, এই সলিউশনটা এমন একটা সলিউশন, এই পার্টিকুলার কুলেন্টটাকে ও অ্যাবজর্ব করে ফেলে। তো এখানে ঢোকার সাথে সাথে ও একটা কাজ করবে, এই সবগুলো ভ্যাপরকে অ্যাবজর্ব করে নেবে। যখন অ্যাবজর্ব করবে তখন একটা কথা আছে, এটা কি কখনো শুনেছো? হিট অফ অ্যাবজর্পশন। আচ্ছা, এই হিট অফ অ্যাবজর্পশন তখন রিলিজ হবে। রিলিজ হলো, এইটা হচ্ছে আমার সারাউন্ডিং টেম্পারেচার, এই নর্মাল আমাদের আশেপাশে যে টেম্পারেচার আছে, মনে করো 30°C রুম টেম্পারেচার। এখানে সে এটা রিলিজ করে দিল। রিলিজ করার পরে এইবার এই যে সলিউশনটাকে এটা নিয়ে আমি পাম্প করলাম, প্রেসারাইজ করলাম, প্রেসারাইজ করে পাম্প করে হিট এক্সচেঞ্জারে পরে আসতেছি, পাম্প করে এটাকে আমি পাঠিয়ে দিলাম রিজেনারেটরে। রিজেনারেটরে কি বলেছিলাম? আমি বলেছিলাম যে একটা হিট সোর্স লাগবে আমার ধরো একটা হাই টেম্পারেচার একটা কিছু আছে, ধরো মনে করো 80°তে। 80°তে কোথাও থেকে পানি বেরোয় আসতেছে, একটু গরম পানি পেয়েছি আমি, এই গরম পানিটাকে আমি ইউজ করতেছি। তো 80°তে এবার এটাকে আমি হিট দিলাম, যেহেতু 80° পানি, এটার সাথে মিক্স করব না, এটাকে ধরো বাইরে জ্যাকেট দিয়ে বা কোনোভাবে, ধরো জ্যাকেট আছে এরকম, এই যে জ্যাকেট দিয়ে এটাকে এটার ভিতরে ধরো পানি এসে এটাকে হিট করলো। হিট যখন করলো, এটা আবার হিট করলে অ্যাবজর্পশনের জিনিসটা হলো যে যেহেতু হিট পেয়ে গেছে সে আবার এটাকে ছেড়ে দিবে, সে আবার আমার কুলেন্টটাকে ছেড়ে দিল। কুলেন্টটাকে ছেড়ে দিলে কি হবে? কুলেন্টটা নিয়ে আমি কন্ডেন্সারে চলে গেলাম, কারণ ছেড়ে তো দিল সে হচ্ছে ভ্যাপার হিসেবে। তো ভ্যাপার হিসেবে দিলে তারপরে এটাকে আমি নিয়ে আসলাম, যেহেতু এটা গরম জায়গা থেকে আসছে, এটাকে কন্ডেন্সারে নিয়ে আসলাম। কন্ডেন্সারটা আছে আমার 30°C, তাই না, যেহেতু এটা অ্যাম্বিয়েন্ট। এবার এখানে এসে সে কন্ডেন্স হয়ে গেল, কন্ডেন্সারে সে আবার এই সাইকেলে ফেরত চলে আসলো, কিন্তু কম্প্রেসর নাই, কম্প্রেসরটা বাদ দিয়ে দিলাম। কম্প্রেসরের এনার্জিটা আমি কোথা থেকে পাচ্ছি? এই যে হিট সোর্স থেকে। হিট সোর্সটা আমার এমনিই পড়েছিল, 80° পানি দিয়ে তুমি কি বা করবো? তো দেখো তুমি 80°C এর ওয়াটারটা দিয়ে তুমি আবার একটা রেফ্রিজারেশন সাইকেলের লুপ চালিয়ে দিচ্ছ। শুধু তোমার স্পেশাল ট্রিকটা হচ্ছে এখানে একটা অ্যাবজর্বেন্ট লাগবে। এই অ্যাবজর্বেন্টটা হতে পারে লিথিয়াম ব্রোমাইড সলিউশন। লিথিয়াম ব্রোমাইডের ভিতরে তুমি এখানে অনেক ধরনের কিছু ইউজ করা যায়। তো ধরো এক্ষেত্রে লিথিয়াম ব্রোমাইডের সাথে তুমি ওয়াটার ইউজ করতে পারো, ওয়াটার দিয়ে যদি তুমি কুলিং করতে চাও সেটা তুমি করতে পারবো। ওয়াটার দিয়ে যতটুকু কুলিং সম্ভব আর কি। রেফ্রিজারেন্টে আরো অনেক ধরনের আছে, সেগুলো দিয়ে হয়তো আরো বেশি কুলিং সম্ভব, ওয়াটার দিয়েও করা সম্ভব। আর হিট এক্সচেঞ্জারটা কেন লাগলো? হিট এক্সচেঞ্জার লাগলো হচ্ছে এই যে রিজেনারেটরে আমি যে অ্যাবজর্বেন্ট ছিল, এই যে অ্যাবজর্বেন্টের নাম দিলাম এ, পুরোটা লিখতে গেলে এখানে কাটাকাটি হয়ে যাবে। অ্যাবজর্বেন্টটা এখানে কি হলো? এখানে হিটেড হয়ে গেল না? একটু তো গরম হলো নাকি? QH দিয়েছো, ওইটাকে আবার হিট এক্সচেঞ্জ করে আবার এই টেম্পারেচারে নিয়ে আসার জন্য
হিট এক্সচেঞ্জার দিয়ে নিয়ে আসলাম, প্লাস এখানে একটু থ্রটলিং করলাম, তাহলে ওর টেম্পারেচারটা একটু কমে গেল। তাহলে আমি এটাকে আবার টিএস এ কাছাকাছি না নিয়ে আসতে পারলে তো আমার আবার সাইকেলটা চলবে না, সেটার জন্য এটাকে একটা কুলিং এর ব্যবস্থা করলাম। আর এইটা যখন যাচ্ছে এখানে তো হিট অফ অ্যাবজর্পশন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, পাম্প করে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, পাম্পটা জাস্ট মুভিং করার জন্য, তো এটা যখন যাচ্ছে তখন এটাও কিছুটা এটাকে কুলিং করতেছে, কারণ এটা তো কোল্ড, এই পার্টটা তো কোল্ড আর এই পার্টটা হচ্ছে হট। এটাকে আর একটু কুলিং করে দিল, জুল থমসন এফেক্ট দিয়ে আর একটু কুলিং করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমাকে বলো এটা বোঝা যাচ্ছে কি? এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টের উপরের কারণেই আমরা যেটা বলি যে ট্রাই জেনারেশন বলে একটা কথা আছে। ট্রাই জেনারেশন জিনিসটা সম্ভব হয়। ট্রাই জেনারেশনটা আমাদের এই কোর্সের পার্ট না, বা ট্রাই জেনারেশন কথাটা তোমরা সার্চ দিবা, ট্রাই জেনারেশন বা পলি জেনারেশন, মানে একটা প্রসেসকে আমরা কতটা এফিশিয়েন্ট করতে পারি মাল্টিপল ওয়েতে এটার হিটটাকে ইউটিলাইজ করে। ট্রাই জেনারেশন একদম উইকিপিডিয়াতে আছে, সেটা পড়লেও চলবে, বাট এটা তোমাদের কোর্সের পার্ট না। গেম আমি কখনোই তোমাদের হয়তো পরীক্ষা আসবে না বা কিছু না, কিন্তু তোমাদের জন্য জানা উচিত। সো ট্রাই জেনারেশন জিনিসটা সম্ভব করতে হলে আসলে এইটা লাগবে, এটা করতে হবে। তো এই হচ্ছে তোমাদের, আমি মেইনলি আগে কনসেপ্ট গুলো পড়িয়ে যাচ্ছি, কনসেপ্ট গুলো হয়ে গেলে তখন আমরা ইকুয়েশন, ছোটখাটো যে ইকুয়েশন গুলো আছে, কার্নোস ইকুয়েশন, কার্নোস রেফ্রিজারেটরের যে এফিসিয়েন্সি বা এগুলো দিয়ে আমরা একটু প্রবলেম করব পরে। আপাতত হচ্ছে আমরা আগে কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করছি। তো এই পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, যদি না থাকে ফ্যান্টাস্টিক। আমার মনে হয় যে তোমাদের অবশ্যই একটু বই দেখতে হবে, বইয়ের ভিতরে চ্যাপ্টারটা দেখতে হবে, শুধু আমি যেটা পড়াচ্ছি সেটা না। এরপরে আমরা একটু হিট পাম্পটা দেখবো, হিট পাম্পটা বেশি একটা বড় কিছু না, আর সাথে তারপরের টপিকটা হচ্ছে লিকুইফ্যাকশন। আমি তোমাদের লেকচার আপলোড করে দিয়েছি, লেকচারে সবকিছুই বই থেকে নেওয়া, এক্সেপ্ট হিট পাম্পের ব্যাপারে দুই একটা ইনফরমেশন আমি এখানে অ্যাডিশনাল দিয়েছি, এছাড়া বাকি সবই বই থেকে নেওয়া। কিন্তু হিট পাম্পের যা কিছু পড়বা বইয়ের থেকে পড়াই যথেষ্ট। আর এর পরেরটা হবে লিকুইফ্যাকশন, and then that will be the end of all the conceptual parts of this chapter. আর লিকুইফ্যাকশনটাও ভেরি ইন্টারেস্টিং, কারণ লিকুইফ্যাকশন যদি না থাকতো তাহলে আমরা যে গ্যাস সাপ্লাই দেই সিলিন্ডারে করে, সেই সব জিনিস আর পসিবল হতো না। লিকুইফ্যাকশন, এয়ার থেকে যে লিকুইফ্যাকশন হয়, তাই না, নাইট্রোজেন আলাদা করা হয়, অক্সিজেন আলাদা করা হয়, এটা যদি লিকুইফ্যাকশন না করতে পারতাম আমরা, তাহলে আর এই জিনিসটা পসিবল হতো না, এবং সেটা রেফ্রিজারেশন লুপের মাধ্যমেই হয়, এবং রেফ্রিজারেশন সাইকেলের মাধ্যমে হয়। তো কারণ হচ্ছে, আচ্ছা, নাইট্রোজেন আর অক্সিজেন আমরা এয়ার থেকে আলাদা করি কিভাবে? রেফ্রিজারেশন তো বুঝলাম, কুলিং করলাম, কিন্তু দুটো আলাদা আলাদা ভাবে বটলে নিচ্ছি কিভাবে? ইনস্ট্যান্ট আনসার দিতে হবে। কে বলতে পারবে? ডিফারেন্ট কুলিং টেম্পারেচার। রাইট, ডিফারেন্ট কুলিং টেম্পারেচার না বলে বলো যে লিকুইফ্যাকশন টেম্পারেচার। লিকুইফ্যাকশন। হ্যাঁ, মানে ওটা তো আসলে কনডেন্স করবে এট ডিফারেন্ট টেম্পারেচার, তাই না? এদের বয়লিং পয়েন্ট ডিফারেন্ট, তো ওইটাকে কাজে লাগিয়ে, এবং এটার থেকে ভালো সেপারেশন কিন্তু আর হয় না, কারণ প্রত্যেকটা গ্যাস এক একটা পার্টিকুলার টেম্পারেচারে সে কনডেন্স করবে। তার মানে তুমি একদম ওই টেম্পারেচারে গিয়েই তুমি পেয়ে যাচ্ছ লিকুইডটা। এটা পেয়ে যাওয়ার মানেটা হচ্ছে তোমার আর এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না যেটা পিওর কিনা। তুমি কিন্তু এই কারণে কিন্তু আমরা একদম পিওর গ্যাস পাই, যে তুমি চাও যে নাইট্রোজেন আমি চাই 99.999%, সেটা এই কারণেই পসিবল হয়। ফুড গ্রেড যেসব গ্যাস পাওয়া যায়, ফুড গ্রেড অনেক সময় খাবারের বিভিন্ন ক্ষেত্রে গ্যাস ইউজ করা হয়, সেই ফুড গ্রেডটা হচ্ছে 99 সবচেয়ে পিওর ভার্সনটা ইউজ করা হয়। তো সেটা আমরা আর কোনোভাবেই পেতে পারতাম না। কার্বন ডাইঅক্সাইড ফুড গ্রেড লাগে, কার্বন ডাইঅক্সাইড তো লিকুইফ্যাকশন ছাড়া তো তুমি চিন্তা করতে পারো না। ইভেন সিলিন্ডারে যখন বটলিং করা হয়, কার্বন ডাইঅক্সাইড লিকুইড অবস্থায় থাকে, নাইট্রোজেন তো গ্যাস অবস্থায় থাকে, কার্বন ডাইঅক্সাইড লিকুইড অবস্থায় কিন্তু কিনতে হয়, এবং ইউজ করার সময় সে যখন বের হয়ে আসে তখন সে গ্যাস ফর্মে চলে আসে, বাট নর্মালি হচ্ছে লিকুইড অবস্থায়। ওকে, নেক্সট ডে আমরা উইল স্টার্ট উইথ হিট পাম্প অ্যান্ড দেন টক অ্যাবাউট লিকুইফ্যাকশন।
তারপরে আমরা হয়তো কিছু প্রবলেম করব। তো ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। তো আগামীকালকে তোমাদের সাথে কথা হচ্ছে হিট পাম্প নিয়ে।